আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সর্বোপরি আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবসময় যেটা আমি বলি, আমরা প্রফেশনাল আর যে না, তবু চেষ্টা করছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghonta@gmail.com। স্পেলিংটি হলো BHOOT ভূত GHONT এর ঘন্টা @gmail.com। আপনারা আমাদের সহযোগিতা করছেন, আশা করি সামনে করবেন। আমরা এইভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম ঘটনাটি সংগ্রহ করা আমার এক ছোট ভাই বলতে পারেন, ফ্রেন্ড বলতে পারেন। ওর নাম রনি। তো রনি যেভাবে বলেছে ঠিক আমি ওইভাবে বলার চেষ্টা করছি। তখন করোনাকালীন সময়, চারিদিকে করোনা, বাসার থেকে বেরোনোর কোনো প্রসেস নেই, বেরোলেও সাথে সাথে আবার ঢুকে যেতে হয়। আর লকডাউন চলছে চারিদিকে। তখন ছিল রোজার দিন। আমি ইফতার করে কিছুক্ষণের জন্য ছাদে হাঁটাহাঁটি করতে গেলাম, সাথে আমার ফোনটি নিয়ে গেলাম। তো যখন আমি হাঁটাহাঁটি করছি, এর মধ্যে আমার একটা ফোন আসলো। তো আমি হাঁটাহাঁটি করছি আর ফোনের কথা বলছি। হঠাৎ অনেক গরম একটা বাতাস আমার গায়ে লাগলো। আমি একটু অবাক হলাম, কারণ নর্মালি হাওয়া বা বাতাস যেটা বলে এত গরম হয় না। যেমন ধরেন যে আপনার চুলা বা কোথাও যদি আগুন ধরানো হয়, যে একটা তাপ আসে, ঠিক এরকম একটা তাপ আমি অনুভব করলাম। তো অনুভব করার পরে যাই হোক, আমি মোটামুটি আপনার তারপরেও প্রায় আধা ঘন্টা বেশি হবে ছাদে ছিলাম। থাকার পর কথা শেষ হলো, ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। তো দেখলাম যে আমার ভিতরে একটু জ্বর জ্বর অনুভূতি হইতেছে, ভালো লাগতেছে না। তা আমি চিন্তা করলাম হয়তো বা সারাদিন রোজা রাখার পরে হইতে পারে। তা আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম। তো বাসায় আসার পর আমার সেই জ্বর, আর জ্বরের জন্য আপনার চোখগুলো অনেক লাল হয়ে গেছে। তো বাসার সবাই মনে করলো যে হয়তোবা আমি করোনা এফেক্টেড, কারণ করোনার যত রকম সিমটম আমরা তখন দেখছি, সবগুলো আমার মধ্যে তারা দেখতেছে। তো তারা কি করলো, আমাকে একটা রুমে বন্ধ করে দিল। তো বন্ধ করে দেওয়ার পরে তারা কোনোভাবে দরজা খুলতেছে না। তো আমার তো প্রচণ্ড জ্বর। তো তখন তো মনে করেন যে হাসপাতালে নেওয়াটাও অবস্থা ভালো ছিল না, যেহেতু হাসপাতালগুলোরও। তো বাসার সবাই চিন্তা করলো যেহেতু রাত হয়ে গেছে, আজকের রাতটা দেখি, কালকে সকালে একটা কিছু করা যাবে। তো তারপরে আমি ঘটনাগুলো আর কি পরে শুনছি। তো সেই রাতে নাকি অনেক চিল্লাচিল্লি করছি আমি রুমের মধ্যে।
তো যখন সেহরির টাইম হচ্ছে তখনও তারা, আমার বাবা মা, আমার ভাই বোন আমাকে দেখলো, সবাই চিন্তা করলো না ঠিকই আমার করোনা হয়েছে, তারা মোটামুটি কনফার্ম। তো তারা পরের দিন আমাকে যেভাবে হোক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো, কারণ টেস্ট করতে হবে। তো টেস্ট জন্য নিয়ে গেল। তো আমার তো তখন প্রচণ্ড জ্বর, আর আমার আপনার মুখে গলায় আঁচড়ের দাগ। তো ওনারা ভাবছে হয়তো আমি এটা নিজেই দিছি। তো তারা আমাকে হাসপাতাল নিয়ে গেল। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে আমাকে আপনার যা করোনা যেভাবে টেস্টগুলো দিতে হয় সব কিছুই তারা নিল, স্যাম্পল নেওয়ার পর আবার বাসায় নিয়ে আসলো। তো বাসায় নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল ওই একই অবস্থা, জ্বর কমে না, এভাবে 2 দিন পার হয়ে গেল। তো 2 দিন পার হয়ে যাওয়ার পরে আর আমার মনে করেন টুকটাক যে খাওয়া দাওয়া তারা জানলা দিয়ে আমাকে দিত, রুমের দরজা খুলতো না, কারণ স্বাভাবিক ব্যাপার অন্যজন এফেক্টেড হতে পারে, যেহেতু আপনার করোনা রিপোর্টটা আসেনি। তো নর্মালি তখন আমাদের দেশে করোনা রিপোর্ট আসতে 2 দিন লাগতো। তো করোনার রিপোর্ট আসলো যে আমার করোনা হয়নি, মানে নেগেটিভ। সবাই চিন্তা করলো করোনা হয়নি, তারপরও জ্বর নামতেছে না, আর এরকম পাগলামি করতেছে। তো তারা এক হুজুরকে বলল যে হুজুর ওর, মানে আমার ফুল ডিটেলস তারা বললো। বলার পর হুজুর বলতেছে হয়তো বা করোনাই হয়েছে, হয়তো বা এই টেস্টে আসেনি। আসলে তখন যেই পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কেউ কারো বাসায় মানে আসার সাহস করতো না, কারণ তখন মানুষ এটাই চিন্তা করছে যে করোনাই তো, করোনা ছাড়া কিছু হইতে পারে না, কারণ জ্বর, চোখ লাল হয়ে গেছে, গায়ে র্যাশ উঠছে, হ্যাঁ, ওই যে যেগুলো খামচির দাগে ওনারা ভাবছে এটা র্যাশ। যাই হোক, পরে এখন কি করা যায়, পরে আরেক মসজিদের উনি অনেক কারেম ব্যক্তি, ওনাকে খোঁজ করার পরে পাওয়া গেল, ওনার নামটা আসলে এখন প্রকাশ করা যাবে না, একটু সমস্যা আছে। তো ওনাকে বলা, উনি বলে আচ্ছা ঠিক আছে আমি আসব। তো পরের দিন উনি আসলো, আসার পর দরজার বাইরে থেকেই উনি আল্লাহর কালাম পড়লো, পড়ার পরে আমি নাকি চুপচাপ হয়ে গেলাম। এটা আমার যারা ওখানে ছিল তারা আমাকে পরে বলছে। পরে উনি বললো যে দরজা খুলেন। পরে বাসার সবাই বললো যে হুজুর দরজা খুলবো, আপনি তো করোনা এফেক্টেড হয়ে যেতে পারেন, ওর যেহেতু আমরা এক জায়গায় টেস্ট করছি ওর হতেও পারে, বলে কোনো সমস্যা নেই, করোনা হয়নি, আপনারা দরজা খুলেন। তো দরজা খোলা হইল। দরজা খোলার পর ওই ইমাম সাহেব ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পর আমার দিকে তাকে উনি আল্লাহর কালাম কিছু পড়লেন। পড়ার পর আমার বাসার সবার উদ্দেশ্যে উনি বললেন ওর কোনো করোনা হয়নি, ডাইরেক্ট এইভাবে বললেন। তো সবাই বলল তাহলে, বলে ওর এটা কবে থেকে হয়েছে, আজ থেকে 3 দিন আগে সন্ধ্যার পরে ছাদে উঠছিল, ঠিক? বলে যে হ্যাঁ। তারপরে ওর গায়ে একটা গরম বাতাস লাগে, ও যেটা আপনাদেরকে বলছিল যখন ও ছাদ থেকে নামার পর, ঠিক কিনা? তো বাসার সব বলে হ্যাঁ। তো তখনই আমি সব বলে এটা কোনো গরম বাতাস না, এটা একটা জিনের বাতাস, এই বাতাসটা খুব খারাপ, এটা লাগলে সহজে জিন যায় না, বাতাসের মধ্যেই তো জিন ঘুরে, কারণ জিনের কোনো রূপ বা আকৃতি নেই। তো এটা বলার পরই ওই ইমাম সাহেব আল্লাহর কালাম পড়ে কিছু পানি নিক্ষেপ করলো, মানে পানিটা মারলো আমার উপরে, তারপর নাকি আমি সেন্সলেস হয়ে গেলাম। পরে ইমাম সাহেব বললো দেখেন এটা ভয়ের কিছু নেই, আমি কিছু পানি পড়া দিয়ে যাচ্ছি, ওকে খাওয়াবেন। আর এই যে ওর শরীরে যেগুলো দেখতেছেন যে র্যাশের মতো ওঠা খামচির দাগ বা গলায় মুখে, এগুলা করোনার জন্য নয়, এই যে জিন
এই জিনটা ওকে রাতে অত্যাচার করছে। আপনারা এগুলো বুঝতে পারেননি। আপনারা যদি আমাকে আর আগে খবর দিতেন, হয়তোবা আপনার সন্তানের এত ক্ষতি হইতো না। যাই হোক, হুজুর এগুলো বলে পানি আর তাবিজ দিয়ে গেলেন। দিয়ে যাওয়ার পরে সে রাতে আর আমার কোনো হুঁশ আসেনি। পরের দিন সকালবেলা আমার হুঁশ আসলো, মানে জ্ঞান ফিরল। তো জ্ঞান ফেরার পরে আমাকে পানি খাওয়ানো হইলো, হুজুরে পানি পরা। আমি তো মোটামুটি একটু সুস্থ। তা আমি জিজ্ঞেস করলাম যে আমার কি হয়েছে, যে এই যে 2 দিন আমার কোনো খবরই ছিল না। আমি ছাদ থেকে আসার পর থেকে ওই রাত থেকে যে আপনার অন্যরকম হয়ে গেছি, এগুলো আমার কিছুই খেয়াল নাই। তো বলো না, আসলে তোমার কিছু হয়নি, ওই হালকা একটু জ্বর আসছে, তুমি এগুলা খাও। পরে আমাকে পানি খাওয়াইলো, তাবিজ পরাই দিল। তো মোটামুটি আপনার 1 সপ্তাহের মধ্যে আমার শরীর সুস্থ হয়ে গেল। তো পরে বাসার সবাই আমাকে এগুলো বললো যে আমার সাথে কী কী ঘটনা ঘটছে। তা আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি। তো এই বলেই ও আমার ঘটনাটা শেষ করলো। তো জিনের বাতাস যেটা, এটা যে কেউ যে কোনো সময় লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যাই হোক, এখন আমরা আপনাদেরকে সেকেন্ড ঘটনায় নিয়ে যাব। এবং সেকেন্ড যেই ঘটনাটা, সেকেন্ড ঘটনা একটা ব্ল্যাক ম্যাজিক কেন্দ্র করে। তো যাই হোক, আমি এখন সেকেন্ড ঘটনায় চলে যাই। তো সেকেন্ড ঘটনাটা হলো আমার এক ফ্রেন্ডের দাদাকে নিয়ে। তো আমার ফ্রেন্ডের দাদা মোটামুটি সে ভালো বয়স্ক মানুষ, 100 আপ। তো উনি আগের দিনের মানুষ, তো তারপরও তারা মানে হাঁটাচলা করতে পারে। তো তিনি হজে গেছিল, হজ করে আসলো। তো হজ করে আসার পর থেকেই তার শরীর অনেক জ্বালাপোড়া করে, মানে সে রাতে দিনে মানে টাইমে কোনো ঠিক নেই, শুধু জ্বালাপোড়া করে। তো আমার ফ্রেন্ডের বাবা তাকে নিয়ে ডাক্তারের কাছে অনেক টেস্ট করাইলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করানো হইলো, কিন্তু কোনো ফলাফল আসতেছে না। সব কিছু ঠিক আছে, আর বয়স যেহেতু হয়ে গেছে, ওষুধপত্র খাচ্ছে, কিন্তু জ্বালাপোড়া যে শরীরে তার কেন হইতেছে ডাক্তার এটা ধরতে পারতেছে না। তো এরকম করে আপনার মোটামুটি 2-3 ডাক্তার দেখাইলো, কোনোভাবেই আসলে কিছু হইতেছে না। পরে একজন আমাদেরই আত্মীয়, উনি সাজেস্ট করলো এক কাজ করেন, যেহেতু ডাক্তারের কাজ হচ্ছে না, কোনো তান্ত্রিক বা হুজুরের শরণাপন্ন হন, দেখেন এটা অন্য কিছু কিনা। পরে আমাদের মানে আমার ফ্রেন্ডের বাড়ির 2 বাড়ি পরে এক কবিরাজ ছিল। তো ওনার কাছে আমার ফ্রেন্ডের বাবা গেল, যাওয়ার পরে সব কিছু খুলে বলার পর উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি কালকে একবার আমার সাথে দেখা করেন সন্ধ্যার পর। পরে আমার ফ্রেন্ডের বাবা পরের দিন সন্ধ্যায় ওই কবিরাজের বাসায় গেল। তো কবিরাজের বাসায় যাওয়ার পরে কবিরাজ বলল যে আপনার বাবাকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আমার ফ্রেন্ডের বাবা বলতেছে কি বলেন, বলে হ্যাঁ, আমার জিনের মাধ্যমে আমি জিনিসটা জানতে পারছি, আমি আপনাকে প্রমাণস্বরূপ সেই জিনিসটা দেখাবো। কালকে ঠিক সকাল 10টা-11টার মধ্যে আমি আপনার বাসায় যাব, কোন কোন জায়গায় আপনাদের তাবিজ আছে আমি তাবিজগুলো আপনাদেরকে বের করে দেখাবো। তো ঠিকই পরের দিন সকালে 11টার দিক দিয়ে কবিরাজ সাহেব আসলেন। আসার পরে উনি আপনার ঘরের যেটা দুয়ার বলা হয় সামনে, ওখান থেকে একটা তাবিজ বের করলেন। তারপরে আপনার চুলার নিচ থেকে 2টা তাবিজ বের করলেন। ওর দাদা যে বালিশে শুয়ে থাকে সেই বালিশের ভিতর থেকে একটা তাবিজ বের করলেন। আর যেই রাস্তা দিয়ে ওরা চলাচল করে সব সময়, ওই রাস্তা থেকে আরও একটা তাবিজ বের করলেন।
তো তাবিজগুলা বের করার পর কবিরাজ সাহেব বললেন, এখন আমি তাবিজগুলো আপনাদের সামনে খুলব, আপনারা দেখবেন কোন তাবিজে কি কি আছে। তো কবিরাজ সাহেব একটা তাবিজ খুললেন। ওই তাবিজ ভাঙার পর ওই তাবিজ থেকে বেরোলো হরিণের চামড়া। হরিণের চামড়ায় ওর দাদার নাম লেখা এবং উল্টা করে কিছু আরবি লেখা। সেকেন্ডটা খুললেন, সেকেন্ডটার মধ্যে ওর দাদার জামার মানে কাপড়ের টুকরা পেলেন। তা আরেকটা তাবিজ খুললেন, ওটার মধ্যে আপনার চুল পাওয়া গেল দাদার। তো এইভাবে আরও 2টা তাবিজ রয়ে যায়। ওই 2 তাবিজের মধ্যে ওই ওদের বাড়ির যে মাটি আর যেই আপনার ওর দাদা আপনার যেইটাতে খাওয়া দাওয়া করে প্লেট, ওই প্লেটের একটা কোণার অংশ। তো যখন আর এগুলো যেখান থেকে পাওয়া গেছে, যেটা চুলার নিচে ছিল, যখনই আপনার চুলাটা জ্বালাইতো তখনই তার শরীরটা জ্বালা পোড়া করতো। যতক্ষণ চুলা জ্বলতো তার শরীরটা জ্বালা পোড়া করতো, যার জন্য এটা ডাক্তার ইয়েতে ধরা খায় নাই। তারপরে আপনার যখন সে খাওয়া দাওয়া করতো তখন তার পেট ব্যথা করতো। তো এইভাবে আপনার এক একটা তাবিজ এক একটা কাজ করত। তখন আমার ফ্রেন্ডের বাবা কবিরাজ সাহেবকে জিজ্ঞেস করলেন যে, আপনি তো আমাদেরকে প্রমাণস্বরূপ দেখাই দিলেন, তো এটা কে করছে যদি একটু বলতেন। তো কবিরাজ সাহেব বললেন যে, দেখেন আসলে আমরা তো এগুলো বলি না, কিন্তু আপনার খুব কাছের লোকই করছে, এতটুকু আমি বলে দিই। আর এখন আমি আপনার বাড়ি বন্ধ করে দিয়ে যাব। আশা করি আর কোনো সমস্যা হবে না, যেহেতু সব তাবিজ আমি আমার জিনের মাধ্যমে বের করছি। তো আমি বাড়িটা বন্ধ করে দিয়ে যাই, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। তো কবিরাজ সাহেব বাড়িটা বন্ধ করে দিয়ে গেছে। আজ থেকে অনেক বছর হয়ে গেছে, তারপর আর কোনো সমস্যা হয়নি। আমার ফ্রেন্ডের দাদা তারপর অনেক বছর জীবিত ছিলেন, পরে সে মারা গেছে। তো এই ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আসলে আমি আপনাদেরকে সবসময় বলি যে যেগুলো সত্যি ঘটনা হয়, ঘটনাগুলো ছোট হয়, বড়ও হয়, ছোট বেশি হয়। এখন আমি যদি একটা রং চং মেখে বলতাম আরও হয়তো বা আপনাদের শুনতে আরও ভালো লাগতো, কিন্তু আমরা ছোট মানুষ, আমাদের গল্প ছোট, আমাদের চ্যানেলটাও ছোট। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাহস যোগাবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের কোনো কোনো সময় গল্প আপনাদের ভালো নাও লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার। সবসময় এক জিনিস যেরকম আমাদের খেতে ভালো লাগে না, গল্প বা কাহিনী শুনতে ভালো নাও লাগতে পারে। যাই হোক, এখন আমি আমাদের ইমেল অ্যাড্রেসটি বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghanta@gmail.com। যদি কেউ কোনো ঘটনা বা অডিও ক্লিপ পাঠাতে চান অবশ্যই পাঠাবেন, আমরা অপেক্ষায় থাকলাম। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের আরও ঘটনা সামনের দিকে আসবে ইনশাল্লাহ। সেই ঘটনাগুলো আমরা চেষ্টা করতেছি আরও ভালো ভালো ঘটনা জোগাড় করতে। লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটি, সর্বোপরি আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, আর সবচেয়ে বড় যেটা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।